নির্বাচন কমিশনকে পুরো মেরে টুকরো করে দেবো সারা বেটাকে। খুব বেটা বড় বড় ডায়লগ মারছে বেটা। দেশ কাজের কাজ কিছু করছে না, সারা কাজ রোজগার নেই, কোনো আমদানি নেই, কিছু নেই, সব মানুষ দেনায় পড়ে আছে, মেহঙ্গাই এত বেড়ে যাচ্ছে, যে কাজ সেটা করছে না, সালা এসআইআর নিয়ে পেরেশান করছে মানুষকে। তাকে ওই বাংলাদেশের মতো যেটা ছুটিয়ে মেরেছে তাকেও ছুটিয়ে মারবো, অমিত শাহ, নরেন্দ্র মোদী আর নির্বাচন কমিশনকে সবকে মারবো ছুটিয়ে বেটা, পুরো কান লাল করে দেবো। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচন কমিশন এদেরকে তাড়ানোর কথা বলা হচ্ছে, এদেরকে গালে থাপ্পড় মেরে তাড়িয়ে দেওয়া হবে, ছোটানো হবে এবং তারপরে ড্যাশের বাচ্চা বলে একটা নিম্ন রুচির গালিগালাজ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকরা। তবে এটাই কিন্তু পুরোটা চিত্র নয়, এটা মুদ্রার একটা পিঠ। মুদ্রার আরো একটা পিঠ রয়েছে, সেই পিঠে আবার এদেরই নেতারা তারা বলছেন আরে ভাই সব দেখা যাবে পরে, আগে একে সরাও, আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাও, আগে তৃণমূলকে সরাও, তারপরে দেখা যাবে। এরাও বুঝতে পেরেছে। কি বলছেন বিশ্বাস হলো না? পুরো বক্তব্যটা শোনাবো, কিন্তু তার আগে ঝলকটা দেখুন। কি ডেঞ্জারাস জিনিস জানো না? কিন্তু আমি বলেছি, ভেবেছিলাম মায়ের জাত হয়তো ভালো হবে, ওরে সর্বনাশ, এই যে কি ক্ষতি করেছে আমার কওমে, আমার জাতের, এর জন্য আমরা সবাই দোষী। আসো সবাই মিলে পাপ করি, এই তওবা করি, আর এই পাপকে প্রায়শ্চিত সবাই মিলেই করি, একে আগে তাড়াই সবাই মিলে। শুনলেন আব্বাস সিদ্দিকী বলছেন অনুগামীদের আগে সরাও, তারপর সে যতই নির্বাচন কমিশন হ্যান বিজেপি তো বাজেই, কিন্তু একে আগে সরাও, এইটা ছিল না পশ্চিমবঙ্গে, অন্তত এই জায়গাটা ছিল না। এরা জাগ্রত হয়েছে, এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ট্রাম্প কার্ড হিসাবেই ব্যবহার করে এসেছেন, দুধেল গাই হিসাবে ব্যবহার করে এসেছেন। সেটা প্রকাশ্যে বলার পরে এতদিন পর এরা বুঝতে পেরেছেন। আর আজকে এইটা যখন বুঝতে পেরেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তখন রবিবার দিন অর্থাৎ আজকে চলে যাচ্ছেন দিল্লি। কালকে রাত পোহালে তিনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন। জানি না তখন জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে চিৎকার করতে পারবেন কিনা, যে সাহস তিনি দেখিয়েছিলেন প্রকাশ্য মঞ্চ থেকে সাধারণ মানুষকে তাতানোর জন্য। আজকে চলুন আলোচনা করা যাক, দেখা যাক অমিত শাহর সঙ্গে এই বক্তব্যগুলো মেলে কিনা। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি আপনাদের সামনে প্রথমে সেই অংশটি দেখাবো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অংশ যারা মনে করেন যে রাস্তায় মধ্যে দিয়ে বাইক চালানোর জন্য যাদের হেলমেটের প্রয়োজন পড়ে না, বা যারা হেলমেট না পড়লেও অনেক ক্ষেত্রে ভিডিওতে দেখা যায় তাদের পুলিশের সামনে দিয়ে চলে যেতে, তারাই আবার বলছে, তাদের একটি অংশই বলছে যে অমিত শাহ নরেন্দ্র মোদীকে এমন ছোটাবো, নির্বাচন কমিশনকে ছোটাবো, বাংলাদেশের মতো করে কি একটা বললেন, এবং তারপরে বললেন ড্যাশের বাচ্চা বলে গালিগালাজ করলেন। পান্ডুয়ার ঘটনা, এবং এরা বলছেন যে সমস্ত জাতি ভুলে আর কি, মানে হিন্দু মুসলমান সবাই মিলে নাকি করবেন। না ভাই, না ভাই, কোন দেশের সভ্য সমাজ দেশের প্রধানমন্ত্রীকে পেটাতে পারে না, এই শিক্ষা আমাদের মানে এটা সম্প্রদায়ের ব্যাপার না, ম্যাক্সিমাম মানুষের মধ্যেই নেই। আপনার মধ্যে থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ এটা বিশ্বাস করে না। কোন সভ্য জগতের গণতান্ত্রিক দেশের এটা কেউ বিশ্বাস করে না। পান্ডুয়া থেকে কিছু লোকজন তাদের নিজস্ব বক্তব্য রেখেছেন, কি বলতে চেয়েছেন তারা শোনাবো। তবে এটা মুদ্রার একটা পিঠ, যেমন বললাম, অপর পিঠটাও শোনাবো, সেটা অত্যন্ত ইন্টারেস্টিং। শুনুন ভাই কিছু বলতে চাইছেন? নির্বাচন কমিশন একটাই রাস্তা তৈরি করছে, মারো নালে মোড়ো, মারে না মোড়ো। তাহলে এটা একটাই রাস্তা আমরা দেখি যে সব জাতিভেদ যদি একসাথে হয়ে যায়, নির্বাচন কমিশনকে পুরো মেরে টুকরো করে দেবো সারা বেটাকে। খুব বেটা বড় বড় ডায়লগ মারছে বেটা। দেশ কাজের কাজ কিছু করছে না, সারা কাজ রোজগার নেই, কোনো আমদানি নেই, কিছু নেই, সব মানুষ দেনায় পড়ে আছে, মেহঙ্গাই এত বেড়ে যাচ্ছে, যে কাজ সেটা করছে না, সালা এসআইআর নিয়ে পেরেশান করছে মানুষকে। তাকে ওই বাংলাদেশের মতো যেটা ছুটিয়ে মেরেছে তাকেও ছুটিয়ে মারবো, অমিত শাহ, নরেন্দ্র মোদী আর নির্বাচন কমিশনকে সবকে মারবো ছুটিয়ে বেটা, পুরো কান লাল করে দেবো। তাম মুসলিমকে বলছি যে আপনারা জাগ্রত হোক, আপনারা জাগ্রত হোক। আর রয়ে গেল যা আমাদের অস্তিত্বকে যদি বাঁচাতে গিয়ে আমাদের পান্ডুয়ায় বৃহত্তর আন্দোলন করতে হয়, তাহলে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে নামবো পান্ডুয়ায়। জাতি ধর্ম নির্বিশেষে যাতে আর কোনো জনসাধারণের হ্যারাসমেন্ট হয়, আমাদের এসআইআর নিয়ে যাতে কোনো জায়গায় ছুটতে না হয়, অবশ্যই সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, এবং যারা আছে নির্বাচন কমিশনের দায়িত্বে তারা যেন এটাকে সুষ্ঠুভাবে করে, নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন যেতে এই জনগণ বাধ্য হবে। শুনলেন, এটা গেল একটা বক্তব্য, একটি অংশের বক্তব্য। এরকম লোকের সংখ্যাও রয়েছে যারা মনে করছে এখানে, আমি দেখছিলাম যে
অনেকে যারা শুনানিতে ডাক পেয়েছেন খুব স্বাভাবিকভাবেই তাদের একটু রাগ তৈরি হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি আপনাদের সামনে বলেছিলাম এই রাগ তৈরিটা নিশ্চিতভাবে আপনাদের ভোট বাক্সে হয়তো প্রতিফলিত হবে, কিন্তু তার জন্য তৃণমূলের পক্ষে যদি প্রতিফলিত হয়ে যায় তাহলে নিজেদের কবর নিজেদেরই খোঁড়ার সামিল হয়ে যাবে। এই রাগ বিজেপির পক্ষেও আপনার যেতে পারে, কিন্তু তাতে একটা অপশন রয়েছে, নোটা বলে একটি অপশন রয়েছে। কিন্তু ওই মানে অন্যের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো নির্বুদ্ধিতার কাজ আশা করি পশ্চিমবঙ্গের মানুষ করবেন না। ঠিক এই জায়গায় আমি আপনাদের সামনে এই বক্তব্যটা শোনাবো আব্বাস সিদ্দিকী। তিনি নিজেদের জনগণদের বলছেন যে তৃণমূল মানে এই খুব স্বাভাবিকভাবে ধর্মের কারণে ওই যখন রোজা তারা রাখেন ঈদের সময়, সেই রোজা সারা দিন উপোস করে যারা রোজা রাখেন তারপরে রাত্রির বেলায় তারা সূর্য অস্তের পর তারা ইফতার করেন, খাওয়া দাওয়া করেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা সারা মাস রোজা না করে ওই ইফতার পার্টির দিন চলে যান। সেটাই বলছেন যে এরা এই ভণ্ডদের, যারা মুসলিমদেরকে এরকম জায়গায় নিয়ে গেছে তাদেরকে আগে তাড়াও, তারপর অন্য কথা হবে। ফলের রস খেয়ে কিভাবে সিঙ্গুরে আন্দোলন করেছিলেন সেই বক্তব্য উঠে এসেছে। অর্থাৎ এরাও জাগ্রত হচ্ছে, এরাও কোথাও গিয়ে বুঝে গিয়েছে এদের মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ব্যবহার করেছেন চায়ের কাপের ভাঁড়ের মতো। শুনুন। আমার ধর্মের নিয়ম শৃঙ্খলাকে ভঙ্গ করে সারা দিন সে লাস্টে ইফতার খাচ্ছে, এটা কি ধর্ম খেলে নাটক নয়? রোজার নিয়মটা কি, ইফতারের নিয়মটা কি? সারা দিন না খেয়ে আল্লাহর খুশির জন্য সেহরি খেয়ে ইফতার খেতে হবে, সেখানে সারা দিন ধরে খেয়েছে। এখন হয়তো কাল এই কথাটা শুনে সামনে দিন মমতা এসে বলতে পারে আমি সারাদিন খাইনি গো তোমাদের জন্য। ওকে চেনো? টাটা রেলখানাকে, টাটা যখন কারখানাকে বন্ধ করার সময় ওখানে অনশন করছিল, আর অনশনের পিছনে গিয়ে শুধু মুসাম্মি জুস খেয়েছে। আরে আমি বলছি রিপোর্ট, কি ডেঞ্জারাস জিনিস জানো না? কিন্তু আমি বলেছি, ভেবেছিলাম মায়ের জাত হয়তো ভালো হবে, ওরে সর্বনাশ, এই যে কি ক্ষতি করেছে আমার কওমে, আমার জাতের, এর জন্য আমরা সবাই দোষী। আসো সবাই মিলে পাপ করি, এই তওবা করি, আর এই পাপকে প্লাস্টিক সবাই মিলে করি, এই যে আমাদের পাড়ায় সবাই মিলে। রাজি আছেন তো নাকি? আরো একবার সাক্ষী দেন, রাজি আছেন তো নাকি? মানে দেগঙ্গাটা আমার ভাই পাবে তো ইনশাআল্লাহ। শুনলেন? আপনি কখনো শুনেছেন এই বক্তব্য আগে অতীতে? এই নির্বাচনের অতীতে মুসলিমদের কখনো দেখেছেন যে এই ধরনের বক্তব্য বলতে? তাও আবার নেতা গোছের। এরপরে আবার হুমায়ুন কবির যোগ দিচ্ছেন, আসাউদ্দিন ওয়েসি আসছেন। হুমায়ুন কবির, আসাউদ্দিন ওয়েসির মিম আর এই আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ যদি একবদ্ধ হয় তাহলে পশ্চিমবঙ্গের ঘটনার প্রবাহটা পাল্টে যেতে পারে। ঠিক এই জায়গায় আমি শোনাবো কেন ঘটনার প্রবাহ পাল্টে যেতে পারে, সমীকরণটা কি শোনাবো, কোনো তথ্য ছাড়া কথা বলছি না। ঠিক এই জায়গাটায় এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, দুটি জায়গায় সভা করেছেন গতকাল, এবং সেখান থেকে তিনি পরিষ্কারভাবে অনেকগুলো বার্তা দেওয়ার মধ্যে একটি বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে পশ্চিমবঙ্গে জেতাটা শুধুমাত্রই পশ্চিমবঙ্গের জন্য নয়, ভারতবর্ষের জন্য গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় যে বর্ডারের ফেন্সিংটা দিতে দেননি, সেখান থেকে অনুপ্রবেশকারীরা শুধু পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিচ্ছেন না, গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। তিনি ধন্যবাদ জানিয়েছেন হাইকোর্টে যে আগামী এই 28 মানে মার্চ এন্ড মার্চের মধ্যেই কিন্তু সেখানে এই পুরো যেটা অধিগ্রহণ হয়ে গেছে সেখানে বর্ডার কাজ শেষ করতে হবে। কিন্তু তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের জয়টা বিজেপির জন্য ভারতবর্ষকে সুরক্ষিত করার একটা হিসাব। শুনুন। बंगाल में इस बार सरकार बनाना सिर्फ पश्चिम बंगाल के लिए जरूरी नहीं। मैं ये कार्यकर्ता सम्मेलन के माध्यम से बंगाल की जनता को कहने आया हूं, पश्चिम बंगाल में जिस तरह से घुसपैठ चल रही है, पश्चिम बंगाल से हो रही घुसपैठियों की ये फौज केवल पश्चिम बंगाल नहीं, पूरे देश के लिए सुरक्षा का एक बहुत बड़ा सवाल बना है। मुझे बताओ कार्यकर्ता भाइयों बहनों, घुसपैठियों को रोकना चाहिए या नहीं रोकना चाहिए? अरे जोर से बोलो, रोकना चाहिए या नहीं रोकना चाहिए? শুনলেন? আরো অনেক বক্তব্য বলেছেন এবং এটা গুরুত্বপূর্ণ। এই বক্তব্য তিনি আগেও বলেছেন, ন্যাশনাল মিডিয়াতেও এই কথা বলেছেন, এবং এটা আমরা রিলেট করতে পারি, আমরাও এটাতে বিশ্বাস করি। পশ্চিমবঙ্গের জয়টা শুধু পশ্চিমবঙ্গবাসীর জন্য নয়, ভারতবর্ষের জন্য গুরুত্বপূর্ণ। তার কারণ এই বর্ডার অসুরক্ষিত রেখে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নোংরা রাজনীতি, এইটা একদিকে তিনি বর্ডার অসুরক্ষিত রেখে দিচ্ছেন, আর একদিকে তিনি বলছেন না বাংলা বললেই বাংলার আরে বাংলা তো বাংলাদেশিরাও বলে। তাহলে বাংলাদেশিরা ওই যে বর্ডার টপকে চলে আসছেন, আপনি কি করে বুঝবেন? ওরাও তো একই বাংলায় কথা বলে, তাহলে ওদেরকে ধরলেই তো আপনি বলবেন এই বাংলা ভাষায় কথা বললেই ধরছে। এই খেলা মানুষ বুঝে গিয়েছে।
এইখানে আমি আপনাদের হিসাবটা বোঝাবো, হিসাবটা জানাটা অত্যন্ত জরুরি। কেন জানেন? কারণ পশ্চিমবঙ্গে 2011 সালে তথ্য বলছে, আদমশুমারি বলছে যে পশ্চিমবঙ্গে 2,46,00,000 মুসলমান রয়েছে, অর্থাৎ প্রায় 28%। এখনো আদমশুমারি হয়নি, নোটিশ বেরিয়েছে, সবে হবে। ঠিক এই সময় প্রায় এক্সপেক্ট করা যাচ্ছে মিনিমাম 30 তো বটে, 30 to 35% মুসলিম পশ্চিমবঙ্গে, তার বেশি হলেও হতে পারে। তো যদি 30% ধরে নেওয়া যায়, অর্থাৎ 10 জনের মধ্যে 3 জন মুসলিম। এই মুসলিমরা কিন্তু কংগ্রেসের আমল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পশ্চিমবঙ্গের সমীকরণটা একটু দেখে নিন ভালো করে। 2021 সালের সমীকরণটার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে 3টি জেলা রয়েছে, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুর, যেটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা। সেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাতে সেখানে মানে তৃণমূল কংগ্রেসই কিন্তু বারবার সেখানেই জিতেছে, অন্য কোনো রাজনৈতিক দল দাঁত ফোটাতে পারেনি। কেন এই গল্পটা বলছি? 2021-এ মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস 22টি আসনের মধ্যে পেয়েছিল 20টি, অর্থাৎ 91% আসন সেখানে দখল করেছিল। 22টির মধ্যে 20টি। মালদাহিতে 12টার মধ্যে 8টি দখল করেছিল তৃণমূল কংগ্রেস, অর্থাৎ 67 বা 68%-এর কাছাকাছি হয়তো হবে। উত্তর দিনাজপুরে টোটাল আসন ছিল 9টি, তার মধ্যে 7টিতে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। এবং অর্থাৎ মুসলিম অধ্যুষিত যেগুলো, সেগুলো মানে সংখ্যাগরিষ্ঠ, সেখানে 3টি তো তৃণমূল পেয়েছিলই। এছাড়াও 174টি আসন রয়েছে যেখানে 15% বা তার বেশি সংখ্যক মুসলমান রয়েছে 2021 সাল অনুযায়ী। 174টি, 294 এর মধ্যে 174টি আসন রয়েছে যেখানে 15%-এর বেশি মুসলমান রয়েছে। তার মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছিল 147টিতে। এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে যেখানে মুসলিমদের পার্সেন্টেজ বেশি সেখানে তৃণমূল কংগ্রেসের জয় পেতে সমস্যা হয় না। বুঝতে পেরেছেন? যেখানে মুসলিমদের পার্সেন্টেজ বেশি সেখানে তৃণমূল কংগ্রেসের জয় পেতে সুবিধা হয়। অর্থাৎ যেখানে সব থেকে বেশি, যেমন এবারেও যদি দেখবেন যে ডেফিনেটলি কেউ এক্সপেক্ট করছেন যে মুর্শিদাবাদ বিজেপি জিতে যাবে বা অন্য কেউ পেয়ে যাবে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবারও তৃণমূল কংগ্রেস জিতবে এই সামনের যে নির্বাচন হবে, কিন্তু সেখানে আসন সংখ্যা কমবে। এই যে হিসাবগুলো বললাম 90% সেটা হবে না, আসন সংখ্যা 2-3টে হলেও কমবে। কিন্তু মেইন ডিফারেন্সটা করে দেবে যে যেখানে এই যে বললাম 15%-এর কাছাকাছি যেখানে মুসলিমদের ভোট রয়েছে, যেখানে হিন্দুরা মেজরিটি, সেখানে কিন্তু হিন্দুদের ভোটটা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সরবে, ঠিক তেমনি আবার এই যে জোট একটা হওয়ার চেষ্টা করছে, সেই মুসলমান ভোটটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরবে। তার কারণ মিম ভাবুন, আসাউদ্দিন ওয়েসির মিম, তারপরে আইএসএফ এর এই যে দল রয়েছে এবং হুমায়ুন কবিরের নতুন দল, এই 3টি দলের সমর্থকরা, অর্থাৎ যে সমস্ত তৃণমূল বিরোধী মুসলমানরা রয়ে গিয়েছেন, তারা তো বিজেপিকে কখনোই ভোট দেবেন না। ওই যে প্রথমে শোনালাম বিজেপির প্রধানমন্ত্রীকে তারা করবেন, তো এরা তো বিজেপিকে কখনোই ভোট দেবে না, দ্যাট ইজ কোয়াইট এক্সপেক্টেড। সেটা আমি বলছি না। আমি যেটা বলছি, তাহলে এরা ভোটটা দেবেন কাকে? এরা ভোট দেবেন হচ্ছে তাহলে অন্য কোনো একটা জায়গায় এরা বিকল্প খোঁজার চেষ্টা করছেন, এবং সেই বিকল্পটা হচ্ছে এই জোটটা যদি হয়। এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়টা, এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা আশঙ্কিত যে যদি না আবার উল্টো হিসাবটা হয়ে যায়, যে যেরকম আসন পারলো যদি ত্রিশঙ্কুর মতো ব্যাপারটা হয়ে যায়, যে কোনো একটি দলও হয়তো সংখ্যাগরিষ্ঠতা পেল না, এমনও হতে পারে। কিন্তু এবারে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা আমার মনে হয় একটু বেশি। আমার মনে হয়, আপনারা বলবেন না বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে। দেখুন, আমিও বিশ্বাস করি যদি নির্বিঘ্নে ভোট হয় তাহলে সেটারই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু নির্বিঘ্নে তো পশ্চিমবঙ্গে ভোট হয় না। আপনাকে ধরতে হবে যে এখানে চুরি হবে, লুট হবে, ভোট কাউন্টিং এর সময় সবকিছু হবে। এইটা ধরার পরও যদি ধরেন তাহলে একটা ত্রিশঙ্কু হয়ে যেতে পারে। সেই ত্রিশঙ্কুর মধ্যে এটা কিন্তু ফ্যাক্টর হয়ে যাবে যে এরা কাদের সঙ্গে মানে চলে আসবে। এরপরে এই যে দলগুলো বললাম, এদের সঙ্গে সিপিএম এর অনেক ক্লোজ একটা দেখতে পাচ্ছেন, কিন্তু কংগ্রেস আবার সিপিএম এর সঙ্গে এই মুহূর্তে জোট বাঁধতে রাজি নয়। কেন? প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তন হয়ে গিয়েছে, অধীর রঞ্জন চৌধুরী এখন আর নেই। তাই অধীর রঞ্জন চৌধুরী যতটা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ছিলেন, নতুন যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন, নামটা ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে, তো তিনি কিন্তু অতটা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নন। কাজে এবারে কিন্তু কংগ্রেস সিপিএম এর জোট হওয়াটা একটু ডিফিকাল্ট।
তো তাহলে সিপিএম এর সঙ্গে কি এই তিনটি মুসলিম মেজরিটি দলের শুধু ইয়ে হবে? সেটা হলে কিন্তু মানে সিপিএম এর গায়ে একটা তকমা পড়ে যাবে। এবারে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে যেখানে, সেই জন্য আপনি কি দেখবেন তাহলে এই মুসলমানদের মানে মেজরিটি নিয়ে তৈরি করা দলগুলি দিয়ে একটা গ্রুপ হবে, একটা জোট হবে, আর কংগ্রেস বা সিপিএম যদি আলাদাভাবে লড়ে এবং বিজেপি তৃণমূল যদি আলাদাভাবে লড়ে, আপনি হিসাবই খুঁজেই পাবেন না এবারে নির্বাচনে কি হতে পারে, এবং সেখানে ত্রিশঙ্কু হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। কিন্তু সেটা ত্রিশঙ্কু হয়ে গেলেও কিন্তু সেটা বিজেপির বিপক্ষে যাবে, কারণ এদের মধ্যে আপনি যতই বলুন যে, যদি সিপিএম কে জিজ্ঞেস করুন, এরা তুলনায় কম মানে তৃণমূল বিরোধী, কিংবা কংগ্রেসেরও তাই, এটা তুলনায় কম তৃণমূল বিরোধী যতটা না এরা বিজেপি বিরোধী। তো সেই কারণে ত্রিশঙ্কু হয়ে গেলেও কিন্তু এরা কোথাও না কোথাও গিয়ে আবার পরে না মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট দিয়ে দেয়, এরকম পরিস্থিতি না তৈরি হয়ে যায়। তবে যাই হোক, মানে খেলাটা খুব জটিল। এবারে আমাদের লক্ষ্য রাখতে হবে, কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে হিন্দুরা কিন্তু একজোট, যে হিসাবটা কেউ নিচ্ছেন না। আগে পশ্চিমবঙ্গের হিন্দুদের এই যে বিভিন্ন জায়গায় স্ক্যাটার্ড হয়ে যাওয়া, তারা যাকে ভালোবাসতেন সেই রাজনৈতিক দলকেই ভোট দিতেন, কিন্তু এখন অনেকে বুঝতে পারছেন যে হয়তো আমি যে দলকে ভালোবাসি সেই দলকেই ভোট দেব আগামীতে, তবে এই নির্বাচনে নয়। এই নির্বাচনটা পরিবর্তনের নির্বাচন, ঠিক যেমন ওই সিঙ্গুরের সময় হয়ে মানে 2011-তে হয়েছিল। এই নির্বাচনটা পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচনটা যাকে ভোট দিলে পরিবর্তন হবে, আমি এই নির্বাচনটা তাকে ভোট দেব। পরের বার থেকে আমার প্রয়োজন হলে আমি আমার মত পরিবর্তন করে আবার পুরনো দলকে ভোট দেবো কিনা সেটা আমি ভেবে দেবো। এই নির্বাচনটা পরিবর্তনের নির্বাচন। ঠিক এইখানটাই ইন্টারেস্টিং একটা পয়েন্ট হতে পারে, যে যদি বাংলার মানুষ এইটিকে অ্যাকসেপ্ট করে নেয় যে এই নির্বাচনটা পরিবর্তনের নির্বাচন, হতে পারি আমি কংগ্রেসের সমর্থক, সিপিএম এর সমর্থক, কিন্তু এদেরকে ভোট দিয়ে আমার ভোটটি নষ্ট করব না। আমি ভোট দেব এমন একটি রাজনৈতিক দলকে, আইদার তৃণমূল কিংবা বিজেপি, যারা ক্ষমতায় আসার সম্ভাবনায় সব থেকে বেশি। এবার এইখানে বলুন, এই দুটি রাজনৈতিক দলের মধ্যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কাকে ভোট দিতে চাইবে? আপনারাই লিখে জানান। সেই ক্ষেত্রেই আপনারা কিন্তু হিসাবটা পেয়ে যাবেন যে এবারে কার পাল্লা ভারী। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে বলছেন যে আমরা 21টি রাজ্যে রয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গ যতক্ষণ না পাচ্ছি এটা আমাদের শান্তি নেই। কি বলেছেন তিনি, শোনাবো। कश्मीर के लिए जान दे दी। आज श्यामा प्रसाद मुखर्जी की पार्टी देश में 21 राज्यों में सरकार बना चुकी है, मगर मैं आपको बताता हूं, मुझे 21 राज्यों से कोई संतोष नहीं है। पूरा देश भर का कार्यकर्ता और हमारे नेता नरेंद्र मोदी संतोष के साथ तभी मुस्कुराएंगे जब 22वां राज्य मेरा बंगाल हो जाएगा। तब শুনলেন, আমি আপনাদের সামনে অনেক আগে এই কথাই বলে দিয়েছিলাম যে বিজেপির পশ্চিমবঙ্গকে খুব একটা প্রয়োজন নেই, পেলে ভালো 21টা থেকে 22টা হবে, শুধু একটা নাম্বার বাড়বে, কিন্তু এর জন্য তাদের সরকারের বিরাট পরিবর্তন হয়ে যাবে, বা সরকার মানে ইয়ে না থাকলে আসবে না, এরকম নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিজেপির প্রয়োজন বা পশ্চিমবঙ্গের মানুষের প্রয়োজন। পশ্চিমবঙ্গের মানুষের প্রয়োজন এইরকম একটা মানে, বাকি তিনটি রাজনৈতিক বড় দল তো এখানে পশ্চিমবঙ্গে পরীক্ষিত এবং টেস্টেড, তো সেইখানে একমাত্র একটা রাজনৈতিক দল যারা এই মুহূর্তে এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতবর্ষ তিন বছরের তিন টার্মে শাসন করে যাচ্ছে, একটা কেউ বড় কোনো স্ক্যামের অভিযোগ আনতে পারে না। এটা আমাদের ভাগ্য, ভাগ্য জানেন তো। ভারতবর্ষে থেকে এটা আপনি কল্পনা করতে পেরেছিলেন যে ভারতবর্ষে দুর্নীতি হবে না, যে সরকারে যে যাবে সেই দুর্নীতি করবে, এটাই আমরা ধরে নিয়েছিলাম। কিন্তু এই নরেন্দ্র মোদীর আমলে এই মিথটা অন্তত এরা মুছে দিয়েছে যে গেলেই দুর্নীতি হবে, এরকমটা না, বরঞ্চ গেলে দুর্নীতি হবে না। এবং তোষণ সরকার বিরোধী, কোন সরকার তোষণ বিরোধী, এই একটি রাজনৈতিক দলের তোষণের ওপর ভরসা করে চলে না। তো সেইখানে কিন্তু একটা আমাদের সিলভার লাইনিং গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে, এতদিন পশ্চিমবঙ্গের মানুষ দেখতো না, এবার পশ্চিমবঙ্গের মানুষও দেখতে শুরু করেছে। আপনাদের কি মনে হয়, এই যে বিশ্লেষণটা আপনাদের সামনে করলাম, এখানে গিয়ে কি কোথাও আপনাদের মনে হয় যে সংখ্যালঘু ভোটের 80%, 91% বা 2% বা 90% তৃণমূল কংগ্রেস পায়, তার অল্প কিছু পার্সেন্টটাই যদি ভেঙে যায়,
তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে অবস্থা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে আপনারা মনে করেন? নিরপেক্ষভাবে ভোট হলে তৃণমূল কংগ্রেস কতগুলি আসন পেতে পারে? আপনারা কি বলছেন লিখুন আজকে দেখি, আর পরের দিন সেগুলো হয়তো আলোচনা করা যাবে। এখনকার মতো এখানেই, সবাই ভালো থাকবেন, গুড বাই।